বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণের তৃতীয় কিস্তির ছাড়ের আগে বিভিন্ন শর্ত নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর 10 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসে গত 23 এপ্রিল। 25 এপ্রিল অর্থ বিভাগের বাজেট অনুবিভাগের সঙ্গে বৈঠকে ভর্তুকি কমিয়ে বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানোর সুপারিশ করে IMF। ঋণ পেতে হলে IMF-এর এমন সুপারিশ বাস্তবায়ন করতে হবে সরকারকে, কিন্তু ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করে এমন সংস্থা কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের দাবি, বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি ও অপচয় না কমিয়ে দাম বাড়ালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আরও বিপাকে পড়তে হবে ভোক্তাদের। ভর্তুকি কমানোর দুইটা উপায় আছে, একটা হলো মূল্য বৃদ্ধি করে, আর একটা হলো অপচয়, অমিতব্যয়িতা, অস্বচ্ছতা এবং প্রতিযোগিতার অভাব দূর করে অনিয়ম, অপচয়, দুর্নীতি সব কিছু কার্পেটের নিচে রেখে মূল্য বৃদ্ধি করে ভর্তুকি কমালেন, এটা কি সুবিচার? শুধু পরামর্শ দিলেই চলবে না, যে উদ্দেশ্যে যে পরামর্শ দেওয়া হয়েছে তা কতটুকু বাস্তবায়িত হয়েছে তাও খতিয়ে দেখা জরুরি। কোম্পানি করা হয়েছে, কোম্পানির ডাইরেক্টর, চেয়ারম্যান, সমস্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আগে যখন কোম্পানি ছিল না তখন মাঠ পর্যায়ে যে সিদ্ধান্ত আসতো তার একটা পরীক্ষা নিরীক্ষা, একটা বিশ্লেষণ মন্ত্রণালয় পর্যায়ে হতো। এখন যেহেতু মন্ত্রণালয়ের ব্যক্তিরাই কোম্পানিরও কর্মকর্তা, তখন সেটি আর হয় বলে মনে হয় না। যদি সচিব, চেয়ারম্যান হিসাবে যে প্রস্তাব পাশ করেছেন, মন্ত্রণালয়ের সহকারী সচিব তা পরীক্ষা করে দেখবে, এটা তো আশা করা যায় না। তাই এই যে অব্যবস্থাপনা, এটা পরীক্ষা করা উচিত এবং দূর করা উচিত যদি স্বচ্ছতার পরিপন্থী হয়। ভর্তুকি কমানোর জন্যে মূল্য বৃদ্ধি না করে জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে, গ্যাস খাতে যাতে প্রতিযোগিতা প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, যাতে স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়, যাতে অপচয়, অমিতব্যয়িতা দূর হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিদ্যুতের দাম বৃদ্ধি ও জ্বালানি সুবিচার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম দাম না বাড়িয়ে আগামী ৩ বছরের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানির ভর্তুকি শূন্যে নামিয়ে আনতে ১৩ দফা দাবি তুলে ধরেন। জ্বালানি নিরাপত্তা হারানোর ভয়ে ভীত হয়ে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসায় লাগাম দিন, মূল্যবৃদ্ধি থেকে সরে আসুন, মানুষকে অভয় দিন। বিদ্যুৎ, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাত উন্নয়নে প্রতিযোগিতাবিহীন যে কোনো ধরনের বিনিয়োগ আইন দ্বারা নিষিদ্ধ হতে হবে। জ্বালানি অধিকার সংরক্ষণ ও জ্বালানি বিচারের প্রতিপন্থী হওয়ায় দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010 রদ হতে হবে। বাংলাদেশ রেগুলেটরি কমিশন আইন 2003 সংশোধন ক্রমে সংযোজিত ধারা 34-এর ক রহিত হতে হবে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার নির্ধারণের একক এখতিয়ার বিআরসিকে ফিরিয়ে দিতে হবে। গ্যাস উন্নয়ন তহবিল, বিদ্যুৎ উন্নয়ন তহবিল ও জ্বালানি নিরাপত্তা তহবিলের অর্থ যথাক্রমে বাপেক্সের গ্যাস অনুসন্ধান, পিডিবির বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি আমদানিতে ঋণ নয়, ভোক্তার ইকুইটি বিনিয়োগ হিসেবে গণ্য হতে হবে। প্রাথমিক জ্বালানি মিশ্রের স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনায় এলএনজি, কয়লা ও তেলের অনুপাত কমাতে হবে। নিজস্ব গ্যাস অনুসন্ধান ও মজুত বৃদ্ধি এবং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন দ্বারা বিদ্যুৎ ও জ্বালানি আমদানি নিয়ন্ত্রণে রেখে আমদানি ব্যয় কমাতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতভুক্ত সরকার ও যৌথ মালিকানাধীন সকল কোম্পানি পরিচালনা বোর্ড থেকে বিদ্যুৎ ও জ্বালানি উভয় বিভাগের সকল আমলাদের প্রত্যাহার করে নিতে হবে। আর জ্বালানি বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বলছেন, বিদ্যুতের দাম বাড়ালে মূল্যস্ফীতি কমানো যাবে না। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF উভয়ের প্রস্তাব অনুযায়ী একসময় একটি কমিটি গঠিত হয়েছিল যার নাম ছিল বার্ক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিটি। সেই কমিটির প্রিন্সিপাল ছিল
যে কোনো মূল্য বৃদ্ধি জ্বালানি ও বিদ্যুতের আগে একটা গণশুনানি হবে এবং সেই গণশুনানিতে 3 জন স্টেক হোল্ডার উপস্থিত থাকবে। প্রাইভেট সেক্টরের কোম্পানি উপস্থিত থাকবে, গভর্নমেন্টের প্রতিনিধি উপস্থিত থাকবে এবং কনজিউমারের প্রতিনিধি উপস্থিত থাকবে। সেখানে প্রত্যেকের যুক্তি বলবে, কেন দাম বাড়ানো উচিত, কেন দাম কমানো উচিত ইত্যাদি বলে এনার্জি রেগুলেটরি কমিটি স্বাধীনভাবে কমিশন স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত দিবে। বার্ক তাদের প্রস্তাবে গঠিত হয়েছিল, কিন্তু বার্ক নিষ্ক্রিয় করে রাখার সময়, আমি সংশোধন করে বলছি, বিলুপ্তটা না, নিষ্ক্রিয় করে রাখার সময় তারা কোনো প্রতিবাদ করেনি। এখন তারা নোটিশের মাধ্যমে মূল্য বৃদ্ধির পায়তারা করছে। নোটিশের মাধ্যমে মূল্য বৃদ্ধি স্ট্র্যাটেজিক পণ্যের ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়। বিদ্যুতের দাম নির্ভর করবে তার কাঁচামাল জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হচ্ছে তার উপর। আপনি যদি গ্যাস দিয়ে বিদ্যুৎ তৈরি করেন তাহলে একরকম দাম হবে, কয়লা দিয়ে করলে তার চেয়ে একটু বেশি হবে, আপনি যদি ফার্নেস অয়েল দিয়ে করেন তাহলে তার চেয়ে আরেকটু বেশি হবে। সুতরাং কি মিক্সচারে আপনি বিদ্যুৎ তৈরি করবেন এবং সেইটার কারণে কি উৎপাদন খরচ হবে এবং তার এভারেজ ওয়েটেড প্রাইস কি হবে, এই ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা নির্ভর করবে আপনার বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার উপর। কোন এনার্জি মিক্স দিয়ে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন এবং এই মহাপরিকল্পনা প্রণয়নের সময় যারা বিশেষ এনার্জির প্রতি পক্ষপাতিত্বপূর্ণ তারা সেখানে লবি করবে। যারা ভাববে যে গ্যাস দিয়ে উৎপাদন না করে কয়লা দিয়ে উৎপাদন করলে ভালো হয়, তারা কয়লার পক্ষে লবি করবে বিদ্যুতের দাম বেশি বাড়লেও। আর প্রযুক্তির বিকাশের কারণে এখন সৌর বিদ্যুৎ অনেক সস্তা হয়ে গেছে এবং অনেক বিশেষজ্ঞ এরকম মতামত দিচ্ছে যে সৌর বিদ্যুতের মিক্স বাড়ানো দরকার। তাহলে একই সঙ্গে আমাদের এই যে আবহাওয়া নিয়ে এখন যে কষ্টে আমরা আছি এবং এই যে মানে ফসিল ফুয়েল জ্বালানোর কারণে কার্বন ক্রাইসিস, 17% জমি আমাদের তলিয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, সেই জায়গায় এবং আপনারা প্যারিস চুক্তি ইত্যাদি জানলেও দেখবেন যে সবাই কিন্তু এটাই বলছে যে আস্তে আস্তে সৌর বিদ্যুৎ বা রিনিউয়েবল এনার্জির দিকে আমাদের যাওয়া উচিত। এখন সৌর বিদ্যুৎ কোথায় কোথায় করা উচিত এখানে দেখবেন বিস্তৃত সাজেশন আছে। বলেছে যে আমরা এই যে এখন যে এই ব্যাটারি চালিত অটো রিক্সায় যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা সৌর বিদ্যুতের মাধ্যমে করে ফেলা সম্ভব। রাঙামাটিতে বিদ্যুৎ দিতে গেলে আমাদের সৌর বিদ্যুতের মাধ্যমেই করতে হবে, ওখানে এত বড় লম্বা লাইন টেনে নেওয়া সম্ভব নয়। বলা আছে এখানে যে আমরা যদি ওই কৃষিতে সেচ ডিজেলের না দিয়ে সৌর বিদ্যুতের মাধ্যমে দিই তাহলে সম্ভব। বলা আছে যে ঢাকা শহরের স্ট্রিট লাইটিংটা সৌর বিদ্যুতের মধ্যে নিয়ে যাওয়া যায়। এক সময় আতিউর রহমান বলতেন যে তিনি বাংলাদেশ ব্যাংকে সৌর বিদ্যুৎ করেছেন এবং নিয়ম করেছেন যে যে কোনো এত তালা বাড়ি হলে পরে তার আগে সৌর বিদ্যুতের একটা প্যানেল তৈরি করতে হবে। কিন্তু এগুলো যদি সত্যি আমরা সিরিয়াসলি নিতাম এবং কার্যকরী করতাম তাহলে আমাদের বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনায় আমরা এটা বলতাম না যে 2008 সালেও এখানে সৌর বিদ্যুৎ 10% থাকবে আর 2041 সালেও 10% থাকবে। বরঞ্চ আমরা বলতাম যে সৌর বিদ্যুতের অগ্রগতি হবে অন্যান্য বিদ্যুতের তুলনায় অধিকতর হারে এবং আস্তে আস্তে সমগ্র বিদ্যুতের প্রপোর্শন সেটা ওই জায়গায় চলে যাবে। এবং আপনারা জানেন যে সৌর বিদ্যুতের ভ্যারিয়েবল কস্ট হলো 0। ফিক্সড কস্টটা আপনি যদি একবার করে ফেলেন তাহলে আপনার পরবর্তীকালে আপনার এটা ক্রমাগত দাম আপনি কম দিতে পারেন। সুতরাং আমাদের স্ট্র্যাটেজিক ভুল আছে, বিদ্যুৎ পরিকল্পনায় আমাদের স্ট্র্যাটেজিক ভুল। বহুজাতিক কোম্পানি সান্তোসের সঙ্গে চুক্তি হয়েছে, মগনামা 2, সামিটের সঙ্গে চুক্তি হয়েছে, আদানির সঙ্গে চুক্তি হয়েছে। যেহেতু বার্ক এখন অ্যাক্টিভ না, সুতরাং এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট না। এই চুক্তিগুলো ট্রান্সপারেন্ট করা হোক এবং এই চুক্তিগুলো নিয়ে সংসদে আলাপ হোক, সংসদে আলাপ করে নির্ধারিত হোক যে এই চুক্তিগুলো জনস্বার্থ বিরোধী কিনা, দেশের সমগ্র জাতির স্বার্থ বিরোধী কিনা। আইএমএফ চাইবে
আর আমরা দিয়ে দিব, তা তো হতে পারে না। আমাদের নিজেদের আমরা ইনডেমনিটি দিয়ে দিব, আমাদের দুর্নীতিকে মোকাবেলা করব না, আমাদের অস্বচ্ছতাকে মোকাবেলা করব না, আমাদের অদক্ষতাকে মোকাবেলা করব না, আমাদের প্ল্যানের ঘাটতিকে মোকাবেলা করব না, আর বিদেশের চাপের কাছে ক্রমাগত নতি স্বীকার করে দেশটাকে বিসর্জন দিব, সেটা তো হতে পারে না। বার্কের কাছে আমাদের এই জিনিসপত্রগুলো নিয়ে স্বচ্ছতার জায়গা থেকে সরকার সরে গেল কেন? 2000 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে, ইন্ডাস্ট্রি গ্যাস পাচ্ছে না, আর কি বলবো? আমি তো আইএমএফকে সাপোর্ট করি, আমি তো ওয়ার্ল্ড ব্যাংককে সাপোর্ট করি, আমি তো আমাদের প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, যেটার যা মূল্য সেই মূল্য দিতে হবে, আমি দেব। কিন্তু তার মধ্যে যদি ভূত থাকে, তার মধ্যে যদি চুরি থাকে, তার মধ্যে যদি অপচয় থাকে, তার মধ্যে যদি মিসম্যানেজমেন্ট থাকে, তো সেইটার দায় আমি কেন নেব? ওকে, এখন আমরা যদি অনেক সময় লাগবে, আমরা যদি সব বিশ্লেষণ করতে যাই যে এনার্জি সেক্টরে কতখানি অপচয় আছে, তাহলেই আমরা বার হয়ে যাবে। ওগুলার দায় আমি কেন নেব? আমার পাওয়ার প্ল্যান্ট আমি সর্বোচ্চ এই বছর কিছুদিন আগে 16,000 এর উপরে কিছু জেনারেটেড হলো। আমি যদি 30,000 মেগাওয়াট করে বসে থাকি, তাহলে অবশ্যই আমার এটার ইম্প্যাক্ট ট্যারিফের উপরে পড়বে। জ্বালানি নাই, তাও বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে কেন? পেট্রোবাংলার লোকরা মানা করেছে, কিন্তু তাও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারা ওপর থেকে কোথা থেকে পারমিশন এনে তারা পাওয়ার প্ল্যান্ট করে ফেলেছে। কোনো খবরই নাই জ্বালানির ওখানে, তাও পাওয়ার প্ল্যান্ট হয়েছে। কি করে হয়? আইএমএফ যখন আসে, ওয়ার্ল্ড ব্যাংক যখন আসে, ওনারা কি এসব দেখেন না? এই যেগুলো দেখেন না, ওনারা কি দেখবেন না যে কেন, কি কারণে এই ট্যারিফগুলো বাড়ছে? ওনারা খালি বলবে যে সমন্বয় করো। আজকে আমরা বিদ্যুতের যে দাম দিচ্ছি, এর 1 পয়সাও বাড়াতে হতো না আমরা যদি সব ঠিকমতো করতে পারতাম। এখনও 30% মতো ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আপনি যদি দেখাতে পারেন পৃথিবীর কোনো দেশে 5%-এর বেশি তরল জ্বালানি, লিকুইড অয়েল ব্যবহার হয়, তাহলে আমি আমার ডিগ্রি ফেলে দেবো। আই ডোন্ট দেয়ার ইজ নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মাঝে মাঝে কিছু কিছু স্পেশাল সিচুয়েশনে তেল ব্যবহার করে, কেন? তারা ব্যর্থ হয়েছে। যেগুলা সাশ্রয়ী জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে কিংবা সমস্যা হয়েছে, সাময়িকভাবে 1 বছর 2 বছরের জন্য এটা ব্যবহার করা হয়। আমরা এটা কন্টিনিউ করছি। এখন যদি আপনি বলেন যে তাহলে ঠিক আছে বন্ধ করে দিক, তাহলে সাশ্রয় হবে। এখন যদি বন্ধ করে দেয় তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এই মুহূর্তে, তাহলে 2000 মেগাওয়াটের জায়গায় 4000 মেগাওয়াট লোডশেডিং হবে। তখন তাহলে কি আমরা কি অবস্থায় আছি? সরকারের ভর্তুকি দেওয়া উচিত যতটুকু অনিয়ম, ব্যাড প্ল্যানিং এবং অন্যান্য কারণে হয়েছে, যেগুলা ভোক্তার কোনো রকমের এর মধ্যে সংতৃপ্তি নাই। আমাদের তো ডিমান্ড নাই। পাওয়ার প্ল্যান্ট হলো কেন? কিসের ইয়েতে? এখন বলছে 41 সালে আমরা ডেভেলপ কান্ট্রি হব। বাট 41 সালে ডেভেলপ কান্ট্রি হবো, আপনি 2015 সালের থেকে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা আরম্ভ করবেন? এটা কি হয়? এই যে 16,000 মেগাওয়াটের কথা বলে, 16-17,000, বছরে কয়টা দিন এতে যায়? আপনি যদি ভালোভাবে 15,000 মেগাওয়াট দিতে পারেন, দ্যাট ইজ গুড এনাফ ফর দ্য কান্ট্রি। 15,000 তো 12,000 মেগাওয়াটের উপরে দিতে পারেন না। আপনি দেখবেন রাতে 12,000 মেগাওয়াট দিতে পারে না, মানুষ ঘুমাতে পারছে না রাতে। এখন কেন? বিকজ বিদ্যুৎ আসছে না। তো এইসব জিনিস তো এক্সকিউজ করা যায় না। তা আইএমএফকে এসব দেখে না? আইএমএফকে এসব দেখবে না? তো এখন যদি আমি বলি তেলের দামটা, যদি বলি তেলের দাম, তো আইএমএফ কি বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে? এখানে কোনো ভর্তুকি থাকবে না। আমি তো দেখছি তেলে ওনারা লাভ করছেন। আপনারা তো নিশ্চয়ই জানেন। এই যে এখন যে আমি 106 টাকায় যে ডিজেল কিনে আসলাম আমার গাড়ির জন্য, এর মধ্যে কত টাকা অ্যাকচুয়াল তেলের দাম এবং অন্যান্য খরচ? মিনিমাম 10 টাকা সরকারের পকেটে যাচ্ছে। কেন যাবে? আমরা যেখানে বলছি ভর্তুকির কথা, আমরা যেখানে বলছি যে সেখানে সরকার অ্যাকচুয়ালি তেলের থেকে লাভ, এবং গত যদি 5-6 বছর জনে দেখেন, একসময় 40,000 কোটি টাকা সরকার লাভ করেছে তেল থেকে, এখনও কন্টিনিউ করছে লাভ থেকে। এই যে কে জানি আমাকে সেদিন বললো, আচ্ছা বিপিসি তো এটা সাবসিডি দিতেই পারে, কারণ ওরা তো লাভে আছে। বিপিসি এখন মহা আনন্দে আছে, মহা লাভে আছে, তাদের কোনো রকমের কোনো ভর্তুকির কথা নেই। তাহলে আইএমএফের শর্তর বিয়ন্ডে চলে গেলাম তো আমরা। কোথায় ভর্তুকি? আমরা তো ভর্তুকি দিচ্ছি না। ইভেন আমি যদি সব অনিয়ম, চুরি সবই বাদ দিই, এই যে ফার্নেস অয়েলের, আমি যে প্রাইভেট সেক্টরকে এত চড়া দামের বিদ্যুৎ কিনে আমি বিদ্যুৎ দিচ্ছি, আমার নিজের বিদ্যুৎ কেন্দ্র পড়ে আছে, আমার গ্যাস নাই, কয়লা নাই, আমি সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করতে পারছি না, আমি তাদের বিদ্যুৎ থেকে বিদ্যুৎ নিচ্ছি কেন? জাভেদ আখতার,
এটিএন নিউজ, ঢাকা।